ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশ নির্বাচন কমিশনকে, সেই খবর আমরা জানি। এই বিষয়টা নিয়ে কথা বলতে বিশেষভাবে এসেছি রাজ্যের প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক দেবাশিস সেনের কাছে। দেবাশিস বাবু, এই লজিক্যাল ডিসক্রিপেন্সি আপনাদের সময় কিভাবে হতো? মানে ধরুন নাম মিলছে না, বাবার নাম মিলছে না। আমাদের সময় রুটিনলি এটাকে বলে চেকিং দ্য হেলথ অফ দ্য ইলেকটোরাল রোল। রোলের স্বাস্থ্যটা কিরকম, এটা সর্বোচ্চ অথরিটি ইলেকশন কমিশন আগেও দেখা হতো। যেমন একটা জিনিস ছিল ইলেকশন পপুলেশন রেশিও, মানে 18 বছর অবধি তো নাম উঠবে না, কিন্তু সেন্সাস ডেটায় 0 to 100 উঠবে, আর এখানে কিন্তু 18 to 100 উঠছে। তাহলে 100 জনের নাম যদি সেন্সাসে থাকে, ভোটার লিস্টে নিঃসন্দেহের চেয়ে কম থাকবে, এবং একটা রেশিও ওরা বার করে যে মোটামুটি এখানে এই রেশিও হবে। এটা যদি কোথাও কোথাও বিঘ্নিত হয়, তখন নিয়ম ছিল সেই জায়গাগুলোকে পিন পয়েন্টেড করে সেখানে বাড়ি বাড়ি গিয়ে খবর নেওয়া। দ্বিতীয়ত, মেল ফিমেল রেশিও রুটিনলি করা হয়, রুটিনলি কত পার্সেন্ট মেল কত পার্সেন্ট ফিমেল, এবং সেন্সাস ডেটা কি বলছে। এবং তার সঙ্গে যদি কোথাও কোথাও হতে পারে, যেমন বড়বাজার এলাকা, আমি আমার সিও সময়ের কথা থেকে বলতে পারি, আমাদের এরকম একটা এসছিল যে তোমাদের কলকাতার বড়বাজার এলাকায় ওখানে মহিলার সংখ্যা এত কম কেন, সবই পুরুষ, অপেক্ষাকৃতভাবে বেশি কেন, খোঁজো, নির্দেশ এলো। এবং আমার মনে আছে আমি নিজেও বেরিয়েছিলাম রাস্তায় আমাদের বিএলওদের সঙ্গে, এবং দেখা গেল ওখানে অনেকেই পরিযায়ী শ্রমিক আছে, বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে, তারা একাই আসে, হয়তোবা ফুটপাতে, হয়তোবা অত্যন্ত সাধারণভাবে থাকে, তার পরিবার কিন্তু গ্রামেই আছে, বিহারের গ্রামে আছে, বা আমি কোনো প্রদেশের নাম করছি না, কিন্তু অন্যত্র আছে। বলতে চাইছি দুটো কথা লক্ষ্য করুন। একটা লক্ষ্য করুন, সো কল্ড হেলথ তখনও হচ্ছে, তখন তো এত টেকনোলজি এই ছিল না, যা টেকনোলজি ছিল তাই দিয়ে মনে হচ্ছে এখানে একটু আছে, দেখো গিয়ে করা হচ্ছে, সেটা ইলেকশন কমিশনের লোকজন যেত। কিন্তু তাহলে বড়বাজারে উইমেন পপুলেশন লেস বলে সবাইকে ডেকে পাঠিয়ে যে তোমার বাড়ির মেয়েরা গেল কোথায়, আমার মধ্যে কোথাও একটা হাস্যকর একটা যুক্তি আছে। কিন্তু বা যদিও মনে হয় যে এটা তো সাধারণত হয় না, একটু ব্যতিক্রমী দৃষ্টান্ত হতে পারে, তো তুমি গিয়ে খোঁজ করো সেখানে, লোকটাকে দেখছো কেন, লোকটার কি দোষ হচ্ছে? আমার বাবার যদি 7 ভাই বোন হয়, সেটা কি তার দোষ, নাকি আমার পিসি বা মাসির দোষ? সেটা তো নয়। সুতরাং সেক্ষেত্রে আমরা চিরকাল করতাম যে আমরা নিজেরা গিয়ে যাচাই করতাম, হেলথটাকে দেখে নিজেরা গিয়ে দেখতাম। কিন্তু এখানে একটু যেন উল্টে ফেলা হলো, এখানে একটা অমুক জিনিস হচ্ছে, ডেকে পাঠাও। ঠিকই, এবং একবার না, একজনকে হয়তো 3বার 4বার করে ডাকা হচ্ছে, এবং একটা নথিতে হচ্ছে না, এই নথিতে হচ্ছে না, তুমি তোমার দাদুর দলিল নিয়ে এসো জমি, তোমার বাবার জমির দলিলে হবে না। মানে এই যে মানুষের হ্যারাসমেন্ট, খুব স্বাভাবিকভাবে এবার কিন্তু মানুষের ধৈর্যচ্যুতি ঘটছে, তার ফলে হিয়ারিং সেন্টার গুলোতে কিন্তু অশান্তি হচ্ছে। এবং সুপ্রিম কোর্ট নথির কথা যখন বললেন, একটা না বলে পাচ্ছি না, এবং সুপ্রিম কোর্টকে তারিফ না করে পাচ্ছি না, সেটা হচ্ছে, দেখুন আমি আইএস এ ভর্তি হয়েছি, আমাদের আইএস এ বয়স সীমা খুব স্ট্রিক্টলি দেখা হয়, এই 23 বছর থেকে কত বছর মধ্যে না হলে ইউ ক্যানট এন্টার দ্য আইএস। সেখানে পর্যন্ত আমরা স্কুল লিভিং সার্টিফিকেটটাই বয়সের প্রমাণ। সব জায়গাতে, আইএস থেকে, মিলিটারি থেকে, সব জায়গাতে ওটাকেই প্রামাণ্য নথি ধরা হয়। এটা ধরছিল না আমার একটু না, সার্টিফিকেট ধরছিল না, যেটা সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড। যে অ্যাডমিট কার্ডে কিন্তু ডেট অফ বার্থ থাকে, অর্থাৎ বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের বা বোর্ডের পরীক্ষার অ্যাডমিট কার্ডটা কিন্তু একটা নথি। ধরুন অনেকে আছেন যারা অ্যাডমিট কার্ড দিলেন কিন্তু পরীক্ষা দিলেন না, অথবা আমার ভাইয়ের ক্ষেত্রেই হয়েছে, মাধ্যমিকের সার্টিফিকেট আর নেওয়াই হয়নি, সে গিয়ে আর স্কুল থেকে মাধ্যমিকের সার্টিফিকেট নেয়নি, কিন্তু তার কাছে অ্যাডমিট কার্ড আছে। তাহলে এবার যদি তাকে বলা হয় যে না, তোমার তো অ্যাডমিট কার্ড নেই, একদম ঠিক বলেছেন। আমার তো গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, মাধ্যমিকটা আছে, কিন্তু গ্র্যাজুয়েশন সার্টিফিকেট আজও তোলা হয়নি। যে কারণে সুপ্রিম কোর্ট বলেছেন যে তুমি যদি সার্টিফিকেট নাও, তুমি অ্যাডমিট কার্ড কেন গ্রহণ করবে না? তাই তো, কারণ অ্যাডমিট কার্ড থেকেই কিন্তু সার্টিফিকেটে যাচ্ছে, ওরা তো নতুন করে ঠিক বসাচ্ছেন না। কিন্তু ধরুন আপনাদের সময় এত তো সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতেন না, মানে রাজনৈতিক দলই বলুন, কি সংগঠন বলুন, কি ব্যক্তি বলুন, যে কমিশন এই করছে তাই করছে, সেটা আমি বলবো না। ইভিএম নিয়ে অন্তত ডজন কেস হয়েছে, সুপ্রিম কোর্ট অব্দি গেছে, এবং ইলেকশন কমিশনে আমি জানি একটা বিরাট
সেকশনই আছে যারা খালি লিগ্যাল ম্যাটারটা দেখে। কারণ চিরকাল ডিসপিউট হতে পারে, এতে কোনো আপত্তির কিছু নেই, কিন্তু মানুষের যে হয়রানি হচ্ছে সবচেয়ে বড় কথা আমার মনে হয় ঘুরে ফিরে আপনি একাধিকবার বলেছেন, সেটা হচ্ছে এত কম টাইমের মধ্যে করাটা মুশকিল হচ্ছে। হ্যাঁ, মানে এইটুকু সময় কেন, মানে এটা তো 2025-এই শুরু করা যেতে পারতো, এই গোটা প্রক্রিয়াটা সারা বছর ধরেই হতে পারতো। তাহলে বিএলওদের ওপরে বিশেষ করে যে চাপটা তৈরি হয়েছে সেইটা একটা মারাত্মক জায়গায় চলে যাচ্ছে, এবং যে কোনো ব্যাপারে তারা প্রথমে রিপারকেশন অন্য জায়গায় হচ্ছে। পড়াশোনার কথা তো ছেড়েই দিলাম, টিচারদের, যারা টিচাররা অন্যান্য যে সার্টিফিকেট টাইপ লাগে না, যে রেসিডেন্সি সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, ডমিসাইল, আমার কাছে রিপোর্ট আছে যে গ্রামের লোকরা এগুলো আর পাচ্ছে না। ভিডিও বলছে আমি এসআইআর ব্যস্ত আছি, আমি এখন কিছু করতে পারবো। তার মানে সাধারণ যে কাজগুলো সেগুলো আটকে যাচ্ছে, মানুষের আরেক সাইডেও হয়রানি হচ্ছে। ঠিকই, এইটার জন্যই সুপ্রিম কোর্ট বিশেষভাবে বলেছেন যে ধরুন নথি জমা দেওয়া, তুমি যে নথিগুলো নিচ্ছ এতদিন ধরে যেটা হয়ে এলো, কিন্তু তুমি কোনো রিসিপ্ট দিচ্ছ না, তুমি বলছো না যে হ্যাঁ এইগুলো আমি পেলাম, এরপর তুমি বলছো কই আমি তো পাইনি, বা এই নথি তো দেওয়া হয়নি, আমি কি করে প্রমাণ করব যে আমি তোমাকে এই নথিগুলো দিয়েছি? তো এখন যার ফলে বলেছে যে তোমাকে এটা সই করে দিতে হবে, যে মানে এটা যে সার্টিফাই করতে হবে। এটাই আশ্চর্য, আশ্চর্য না? কারণ হচ্ছে আমাদের সরকারি দপ্তরে চিরকাল থেকে একটা ছোট পিটিশন দিল, এক দুটো কপি নিয়ে যায়, একটা রিসিট করে দেয় একদম। তো এটা তো না নিলে তো সত্যি তো কালকে প্রশ্ন উঠবে না আপনি দেননি, তখন আমার ডিফেন্সটা যাবে কোথায়? এবং সেটাই হয়ে এসছে। কিন্তু আমার যেটা জিজ্ঞাসা সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট কোনো একটা নির্দেশ দিলে যে এটা করতে হবে, সেই নির্দেশটা কার্যকর করতে কতটা টাইম লাগতে পারে? ধরুন হিয়ারিং সেন্টারে যারা যাচ্ছেন তারা বলছেন যে তুমি আমার সই করে দাও যে তুমি যে নিলে, এবার এটা যখন হচ্ছে না তখন মানুষ খেতে যাচ্ছেন। কোর্টে যেটা ডিসিশন হয়েছে সেটাকে কিন্তু ইলেকশন কমিশনকে নির্দেশনামা জারি করতে হবে। এখন নির্দেশনামা জারি করা এমন কিছু নয়, এবং নির্দেশনামা আজকাল আমাদের সময় পোস্টে, টেলিগ্রামে, ফ্যাক্সে আসতো। আমাদের সময় ফ্যাক্সটা খুব চালু ছিল, তখন এরকম ইমেল টিমেল এত হয়নি। আজকাল তো ইমেলের মাধ্যমে তো টকাটক হয়ে যায়, এবং আইন মতে ইমেল ইজ এ রেকগনাইজড মোড অফ কমিউনিকেশন। মানে ইমেলে যে পাঠাচ্ছেন এবং যে পাচ্ছেন এটা কিন্তু রেকর্ড হয়ে থাকছে কম্পিউটার সিস্টেমে, কোনোদিন কেউ বুঝতে পারবে না। তো সুতরাং এটা তো মেল করে এই নির্দেশনামাটা ড্রাফট করে কিন্তু অতি দ্রুত সবার আধিকারিকদের কাছে, ইআরওদের কাছে পাঠিয়ে দেওয়া উচিত। পাশাপাশি দেখতে হবে যে যাতে আইন শৃঙ্খলা ঠিক থাকে সেটা দেখার নির্দেশও কিন্তু আমাদের ডিজিপি, রাজ্য পুলিশের মহানির্দেশককে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। তারপরেও কিন্তু এই ঘটনা ঘটছে, তাহলে কোথাও একটা আইন শৃঙ্খলা রক্ষার যে দায়িত্ব পালন করার কথা রাজ্য পুলিশ প্রশাসনের, সেখানেও তো খামতি থাকছে। এটা তো ঠিকই, আমি তো মিডিয়াতেই দেখলাম যে কলকাতার নির্বাচন দপ্তরেও দিল্লি থেকে ফোর্স এসে প্রোটেক্ট করতে হচ্ছে। আমার মতে সেটা বোধহয় খুব আকাঙ্ক্ষিত না। আমার সময়ও আসতো, পলিটিক্যাল পার্টিরা আসতো, ঘেরাও করতো, মাটিতে বসতো, কিন্তু কোনোদিন এরকম হয়নি যে কলকাতা পুলিশের লোকরা সেন্ট্রাল ফোর্স এসে কোনোদিন সেন্ট্রাল ফোর্স আসতো, ভোটের সময় আসতো। ওই যেহেতু তারও কারণ কি, অনাস্থা নয়, অত সংখ্যক পুলিশই নেই, এতগুলো বুথ, প্রত্যেকটা বুথে 4টে করে পুলিশ যদি দিতে হয় তাহলে 4 লক্ষ পুলিশ কর্মী লাগবে, সেটা নেই, সুতরাং বাইরে থেকে আনতে হচ্ছে। এখানে কিন্তু আমার মনে হয় এটা আমাদের স্থানীয় পুলিশকে, একটা কনস্টিটিউশনাল অথরিটিকে তাকে প্রোটেকশন দেওয়া উচিত, এবং অন্যান্য ক্ষেত্র তাদেরই তো স্যাটেলাইট হচ্ছে ইআরও, হিয়ারিং সেন্টার, এখানে স্থানীয় পুলিশ, ওসি আছে, তার বাহিনী আছে, তাকে তো করতেই হবে, এটা তো বলারই কিছু নেই। তো বলেছেন মানে গুরুত্ব বাড়বে, আমি নিশ্চয়ই আশা রাখবো। ফর্ম 7 এর ব্যাপারটা আপনাদের সময় কিভাবে জমা পড়তো, বা এটা নিয়ে এত অশান্তি এখন কেন দেখা যাচ্ছে? দিস্তে ফর্ম 7 বা ফর্ম 6 অন্তর্ভুক্তির জন্য হলো এক দিস্তে কাগজ ভরে দিলাম, এটা কিন্তু কিছুতেই আমরা এনকারেজ করতাম না। এখানে কিন্তু আগেকার দিনে নির্দেশ ছিল যে বাল্কে যদি কেউ দেয় এটা কিন্তু নেওয়া যাবে না। এই যে বিএলএ যারা, মানে রাজনৈতিক দলের যে এজেন্ট যারা, তাদেরকেও হিয়ারিং এ থাকতে দিতে হবে, এটা আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একটা দাবি ছিল। তো এটা তারা মানেননি, নির্বাচন কমিশন বলেছেন না, এনুমারেশন ফর্ম নেওয়া জমা দেওয়া এই পর্ব পর্যন্ত ঠিক আছে, কিন্তু হিয়ারিং এ বিএলএ কি করবে? কিন্তু সুপ্রিম কোর্ট এবার বলেছে যে না, যদি কোনো ভোটার তার নথি জমা দেবার জন্য অথরাইজ করেন কোনো বিএলএ কে, তাহলে কিন্তু তোমাকে নিতে হবে। বিএলএ কে
অথরাইজ করছে ইলেক্টর। আমি যদি এক্স পার্টি বা ওয়াই পার্টির লোককে আমি অথরাইজ করলাম, খানিকটা কিন্তু আমি বোধহয় ভোটের সিক্রেসিও একটু বোধহয় ডাইভার্জ করলাম নাকি, মানে যার সাহায্য নিয়ে আমি ভোটার লিস্টে নাম তুললাম, ভোটের দিন কি তার বিপক্ষে আমি যাব? কিন্তু তবু বলবো সেটা তার স্বাধীন চয়েস, এটা কেউ ডিকটেট করছে না যে তুমি আমার কাছেই আসতে হবে এবং আমি তোমার স্বার্থ দেখব। এর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য হলেও কিন্তু আমার মনে হয় এটা বেশ ভালো। মানে খেটে খাওয়া মানুষ যারা, এক হচ্ছে তাদের কাছে এত নথি তারা পাবেন কোথায়, এটা একটা বড় প্রশ্ন। 2 নম্বর হচ্ছে যে নথি জমা দেবার জন্য ঘন্টার পর ঘন্টা কোথাও গিয়ে অপেক্ষা করার সময় তারা কোথায় পাবে? এটাই সবচেয়ে, আমি তো কোথায় দেখলাম মিডিয়াতে নাকি বর নাকি বিয়ে ছেড়ে মাথায় চলে গেছে। সত্যি মিথ্যে জানি না, কিন্তু লোকের ডেসপারেশনটা এরকম জায়গাতেই মানে গেছে। ওই ডেসপারেশন থেকেই মানুষ দাদুর কবরের মাটি নিয়ে যায়, যে দলিলেও যদি তুমি না বিশ্বাস করো তাহলে আমি কবরের মাটি এনেছি, ডিএনএ পরীক্ষা করে দেখো যে আমি আমার দাদুর বংশধর কিনা। মানে হাসবো না কাঁদবো এটাই ভাবছি। আমার মনে হয় মোদ্দা কথা হচ্ছে টাইম নিয়ে ভালো করে পর্যবেক্ষণ করে ইলেকট্রাল রোলে স্বাস্থ্য ফেরানো নিঃসন্দেহে দরকার। কিন্তু সারা বছরের যে কাজটা, মানে ভোটার তালিকায় সব ঠিক আছে কিনা এটা দেখার, এটা কি কোথাও তাতে কোনো খামতি ছিল? না হলে এত মানুষের লজিক্যাল ডিসক্রিপেন্সি হলো কেন? এত মানুষের নাম তালিকা থেকে বাদ গেল কি করে? ছিল না কোনোদিন কি কেউ এটা মিলিয়ে দেখেছে? দেখা সম্ভবই না, সে টেকনোলজি ছিল না। কিন্তু মূল যে আপনার প্রশ্নটা, ইলেকট্রাল হেলথ পরীক্ষা চিরকালই ছিল, এখন টেকনোলজির মাধ্যমে আরেকটু বাড়ানো হয়েছে। কোথাও কিন্তু বলছে না যে আপনার 7 জন ভাই বোন থাকলে নাম বাদ দেবো, কিন্তু এটা কি সত্যি নাকি পার্শ্ববর্তী যে দেশ থেকে কেউ এসে একজনকে বাবা বানিয়ে 100 জনকে ঢোকাচ্ছে? তো একটা বাবার যদি 100টা ছেলে থাকে, সেটা তো কোথাও গিয়ে একটা ধরতে হবে। এটা ভালো, কিন্তু সেটা তদন্ত করে নিজেরা গিয়ে 100 জনকে ডেকে আনারটা আমার মনে হয় কোথাটা ভুল হচ্ছে। ঠিকই প্রধান বিচারপতি সূর্যকান্ত যেটা বললেন যে নিশ্চয়ই ভোটার তালিকা ত্রুটিমুক্ত করতে হবে, নাম ভুল হলে নাম ঠিক করতে হবে, কিন্তু দেখবেন যেন ভোটার তার জন্য হয়রান না হন, তাদের যেন হেনস্থা করা না হয় এবং স্বচ্ছতার সঙ্গে যেন এটা করা হয়। তো নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট বলছে স্বচ্ছতার সঙ্গে করো এই কাজটা। আপনার কি মনে হয় যে এই গোটা যে প্রক্রিয়া আমরা প্রথম থেকে দেখছি চালু হবার পর থেকে, সেটা বিহার দিয়ে যে শুরু হলো, কোথাও একটা স্বচ্ছতার অভাব থাকছে? আগে রোল প্রকাশ করে দেওয়া হতো, তারপর বলো দেখো এটা ভুল আছে কিনা। কিন্তু কিভাবে রোলটা তৈরি হলো, প্রত্যেকটা কেসের কেস রিপোর্ট দেখানো বা কার কার নাম ডিলিশন হলো, নাম ডিলিশনের লিস্ট, বাতিলের লিস্ট বেরোয়, কিন্তু ফাইনাল লিস্টে অন্তর্ভুক্তির লিস্ট বেরোয় এবং তারপর বাতিলের লিস্ট বেরোয়, চিরকালই বেরোতো, তারপর কনসলিডেট করা। কিন্তু এটা হচ্ছে পুরোটাই মনে ভীষণ তাড়াহুড়োর মাধ্যমে হচ্ছে, লোককে বোঝানো হচ্ছে না, পাবলিক আউটরিচটা কম করা হচ্ছে। রাজ্যে জেলায় জেলায় ব্লকে ব্লকে গিয়ে ডিএম এবং আধিকারিকদের বোঝানো উচিত, আর একটু সময় নিয়ে সুষ্ঠুভাবে করলে সব দিক দিয়ে ভালো হবে। ঠিক, কারণ সুপ্রিম কোর্টকে নির্দেশ দিতে হচ্ছে বিহারের ক্ষেত্রে যে 65 লক্ষ নাম বাদ গেল তাদের তালিকা বের করো। এখানে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নির্দেশ দিল নির্বাচন কমিশনকে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য যে 1,25,00,000 নোটিশ তুমি জারি করেছো, সেই নামের তালিকা তুমি বের করো এবং তারপর 10 দিন সময় দিতে হবে তার হিয়ারিং করে তার নথি জমা নেওয়া ইত্যাদি পুরো পর্বটার জন্য। অত্যন্ত ন্যায্য বলে আমি মনে করি, এটা তো জানানোই উচিত। হ্যাঁ, কিন্তু এটা তো কমিশনের তরফ থেকেই করা যেত। মানে সুপ্রিম কোর্টকে বারবার বা মানুষকেই বা কেন যেতে হচ্ছে সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টকেই বা কেন বারবার হস্তক্ষেপ করতে হচ্ছে? এটা তো প্রশ্নটা খুবই ন্যায্য প্রশ্ন আমি বলবো, কিন্তু আগে চিরকালই কিন্তু ইলেকশন কমিশন খুব স্বচ্ছতার সঙ্গে কাজ করতো। কেন এখন তাদের একটু ইতস্ততা দেখা যাচ্ছে, এটা একটু ভাববার বিষয়। আপনাদের সময় কিন্তু ওই আইনি রক্ষা কবচটা ছিল না। সংবিধান আপনাদের যে অধিকার দিয়েছে সেই অধিকার আপনাদের সবসময় ছিল। আপনারা নির্বাচন পরিচালনার ক্ষেত্রে শেষ কথা, বা এই ভোটার তালিকা সংশোধন ইত্যাদি সবইতে আপনারাই শেষ কথা। কিন্তু লাইফ টাইম ইমিউনিটি এটা কিন্তু দেওয়া হলো 2023-এ আইন করে, যেটাকে এখন তাকে চ্যালেঞ্জ করে একটা জনস্বার্থ মামলা হয়েছে। কিন্তু আপনার কি মনে হয় যে যখনই আপনার কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকবে না, যখন আপনি জানেন যে আপনার বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ দায়ের হবে না, আপনার তখন আর সেই দায়বদ্ধতা থাকে না? একদম বেপরোয়া মনোভাব হতে তো পারে,
আমার যতদূর ধারণা লাট সাহেব মানে গভর্নরকেও যতক্ষণ পদে থাকবে অ্যারেস্ট করতে পারবে না, কিন্তু পদ থেকে নামলেই কিন্তু আর সব কিছু নেই। এই লাইফ টাইম গ্যারান্টির ব্যাপারটা আমার মনে হয় লিগাল যে ফেব্রিকটা আছে ওটাকে একটু বেশি টেনে ধরেছে। তোমার যদি লায়াবিলিটি না থাকে তো কেউ দোষ দিচ্ছে না, কিন্তু লায়াবিলিটি যদি থাকে সেটা যদি প্রমাণিত হয় সেটা তো দিতে হবে সে সুযোগ। কিন্তু এআই নিয়ে আপনি কাজ করছেন অনেকদিন ধরে, এআই এর যে সুফল সেটা আমরা জানি, কিন্তু এআই এর বিপদের জায়গাটা এটা কিন্তু এখন এই ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে টের পাওয়া যাচ্ছে। অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সি অনেক জায়গাতেই কিন্তু এআই জনিত ডিসক্রিপেন্সি হতেই পারে। এখন যেটা লেটেস্ট থিওরি বলছে হিউম্যান ইন দ্য লুপ রাখতে হবে। মানেটা কি, এআই যে কাজটা করছে তার মাঝে কিন্তু একটা মানুষ, একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কিন্তু দেখবে পুরো প্রক্রিয়াটা কোথাও ভুল হচ্ছে কিনা। এটা না দিয়ে যদি করেন, আমি রিপিট করছি, এআই এর বড় বড় ইন্টারন্যাশনাল কর্তারা বলেন এআই ভুল করে, আপনারা দেখে নেবেন। হিউম্যান ইন দ্য লুপ রাখতে হবে। হিউম্যান ইন দ্য লুপ না রেখে পুরোটাই ভোটারদের ঘাড়ে ছেড়ে দেওয়া আমি তো কোনোভাবেই সমর্থন করতে পারবো না। একটা লজিক্যাল ডেটা নির্ভর অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ যেন একটু অভাব দেখা যাচ্ছে। দুতরফেই, অর্থাৎ কেন্দ্র রাজ্য দুতরফেই কিন্তু একটা দায়িত্বের জায়গা আছে এই ব্যাপারটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য। আর নাগরিকত্বের প্রশ্নটা জড়িয়ে যাওয়ায় বোধহয় আরো বেশি মানুষের ভেতরে একটা উদ্বেগ তৈরি হয়েছে। একটা ভোট না দিলে মানুষ একেবারেই চিন্তিত নয়, অনেক জায়গাতেই অত্যন্ত কম ভোটিং পার্সেন্টেজ হয়, কিন্তু আমার ভোটার কার্ডটা ইনভ্যালিড, আমার প্রাইমারি আইডেন্টিটি এবং নিয়ে একটা সন্দেহ, এইটা মানুষ কিছুতেই মেনে নিতে পারে না। যে আমরা বলি ট্রাম্পের পাগলামো আরেকটা চলছে, তো সেখানে গ্রিন কার্ড পাওয়া যায়, গ্রিন কার্ড মানে সব ধরনের সুযোগ সুবিধা পাবে, কিন্তু ভোটের অধিকার পাওয়া যায় না। ভোটের অধিকার মানে আমার দেশকে আমি ঠিক করছি কে হবে, এইটা কেড়ে নেওয়া মানে তো আমাকে সেকেন্ড ক্লাস সিটিজেন করে দাও। এটা কোথাও খুব খারাপ লাগে। সিটিং এমপি বলুন কি বিশিষ্ট নাগরিক দেশের, তাদেরকেও যখন হিয়ারিং এর দিকে পাঠানো হচ্ছে তখন কোথাও মনে হচ্ছে যে এটা কি করে হয়। ইলেকশন কমিশন সেশনের সময় থেকে শুরু হলো লোকের নজরে আসা, এবং পরবর্তীকালে আমরা গোপালাস্বামী, ট্যান্ডন ইত্যাদির সঙ্গে আমি কাজ করেছি। ইন্টারন্যাশনালি ভারতের ইলেকশন কমিশনকে ন্যায্য এবং যথাযথ নিরপেক্ষ এত সমাদৃত হয়েছে। আজকে এত প্রশ্ন উঠবে কেন, ওটার স্কোপটা দেওয়া হচ্ছে কেন? ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করে ডান বাম অগ্র পশ্চাৎ না দেখে মানুষকে রক্ষা করা তার প্রাইমারি কর্তব্য। তো এটার থেকে যদি বিচ্যুত হয় এটা দুঃখের বলবো। সেই যে গ্লোরিটা ছিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সেটা আমরা কি নষ্ট করছি? দেশের গায়ে কালি লাগছে। ঠিকই, এটা গণতন্ত্রের পক্ষে অশুভ। অনেকটা সময় নিলাম আপনার, ভালো থাকবেন, নমস্কার।